আকাশবাণী কলকাতা। খবর পড়ছি সুমন মুখোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি পদে এটি তার দ্বিতীয়বারের শপথ গ্রহণ। সুইজারল্যান্ডের ডাভোসে গতকাল ৫৫তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা শুরু হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আইনসভা মসৃণভাবে চালাতে সব রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়েছেন। পিএম জনমন নিয়ে আজ নতুন দিল্লিতে জেলা শাসকদের এক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী পিজিটি চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। মহিলাদের ক্রিকেটে অনূর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপ প্রতিযোগিতার দ্বিতীয় সংস্করণে গতবারের বিজয়ী ভারত আজ গ্রুপের খেলায় মালয়েশিয়ার মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি পদে এটি তার দ্বিতীয় শপথ গ্রহণ। ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল রোটান্ডায় গতকাল রাতে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি জন রবার্টস। কামান দেগে নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানানো হয়। উপরাষ্ট্রপতি পদে জে.ডি. ভ্যান্সও একই সঙ্গে শপথ নিয়েছেন। বিচারপতি ব্রেট কাভানভ ভ্যান্সকে ৫০তম উপরাষ্ট্রপতি পদে শপথ বাক্য পাঠ করান। ৪০ বছর বয়সী ভ্যান্স মার্কিন ইতিহাসের তৃতীয় তরুণ উপরাষ্ট্রপতি। মার্কিন রাষ্ট্রপতি হিসেবে তার প্রথম ভাষণে ট্রাম্প বিদ্যুতের মূল্য হ্রাসে শক্তি ক্ষেত্রে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। নির্বাচনী প্রচারে এই বিষয়টি ছিল তার অন্যতম প্রতিশ্রুতি। বিদ্যুতের জন্য অতিরিক্ত অর্থ ব্যয়ের ফলে মুদ্রাস্ফীতি সংকট ব্যাপক আকার নিয়েছে। দ্রব্যমূল্যে হ্রাস টানতে সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করার জন্য মন্ত্রিসভাকে নির্দেশ দেওয়ার কথাও বলেন তিনি। শপথ গ্রহণের মুহূর্ত থেকে তার নেতৃত্বে আমেরিকায় স্বর্ণযুগের সূচনা হলে বলে উল্লেখ করেছেন তিনি। We will be proud, we will be strong, and we will win like never before. We will not be conquered, we will not be intimidated, we will not be broken, and we will not fail. From this day on, the United States of America will be a free, sovereign, and independent nation. We will stand bravely, we will live proudly, we will dream boldly, and nothing will stand in our way because we are Americans. The future is ours, and our golden age has just begun. শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যোগ দেন। এছাড়াও আর্জেন্টিনার রাষ্ট্রপতি হ্যাভিয়ার মিলাই, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ইকুয়েডরের রাষ্ট্রপতি ড্যানিয়েল নাবোয়া, এল সালভাদোরের রাষ্ট্রপতি নাইব বুকেলে, ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতি জায়ের বোলসোনারো সহ একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ক্যাপিটাল রোটান্ডায়। অন্যদিকে টেসলার মালিক এলন মাস্ক, আমাজনের জেফ বেজস, মেটার মার্ক জুকারবার্গ, অ্যাপেলের টিম কুক এবং ওপেন এআই এর স্যাম অল্টম্যান এবং রিলায়েন্স ইন্ডিয়ার মুকেশ আম্বানিও শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। শপথ নেবার পরই ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে আমেরিকাকে সরিয়ে নিয়ে আসার বিষয়ে প্রথম নির্দেশে স্বাক্ষর করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, দুদেশের স্বার্থে এবং বিশ্বের জন্য উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে ভারত এবং আমেরিকা নিবিড়ভাবে কাজ চালিয়ে যাবে বলে তার আশা। সুইজারল্যান্ডের ডাভোসে ৫৫তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা শুরু হয়েছে। ৫ দিনের এই বৈঠকে কিভাবে বৃদ্ধি পুনরায় ত্বরান্বিত করা যায়, নতুন প্রযুক্তি ব্যবহার করা যায় এবং সামাজিক ও অর্থনৈতিক স্থিতিস্থাপকতা জোরদার করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। ১৩০টিরও বেশি দেশের প্রায় ৩,০০০ নেতৃবৃন্দ এই বৈঠকে অংশগ্রহণ করেন। ভারতের প্রতিনিধিত্ব করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিল, অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসওয়ান এবং দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী। ভারতের অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি এবং ডিজিটাল বিপ্লবের মডেল এই বৈঠকে তুলে ধরা হবে। সুইজারল্যান্ডের ডাভোসে একটি ভারতীয় টেলিভিশন চ্যানেলের সঙ্গে কথা বলার সময় ডাব্লিউইএফ এর সভাপতি এবং মুখ্য কার্যনির্বাহী আধিকারিক বোর্গ ব্র্যান্ডে ভারতের ৭ থেকে ৮% জিডিপি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আইনসভার মসৃণভাবে চালাতে সব রাজনৈতিক দলের কাছে আবেদন জানিয়েছেন। পাটনায় অল ইন্ডিয়া প্রিজাইডিং অফিসার্স কনফারেন্সের ৮৫তম অধিবেশনের উদ্বোধনী ভাষণ দিতে গিয়ে তিনি আইনসভাগুলিতে শৃঙ্খলার অবনতি এবং আইনসভার সংস্থাগুলির বৈঠকের সংখ্যা হ্রাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আইনসভার কাজে ডিজিটাল প্রযুক্তি, এআই এবং সোশ্যাল মিডিয়ার ব্যবহার ও প্রচার গ্রহণ করার জন্য তিনি প্রিজাইডিং অফিসারদের প্রতি আহ্বান জানান।
हमें कोशिश करना चाहिए सभी राजनीतिक दलों से चर्चा कर नियोजित गतिरोध को रोकने का प्रयास करें, सदन की गरिमा प्रतिष्ठा बढ़ाने के लिए सभी राजनीतिक दल सहयोग करें। सभी राजनीतिक दलों से भी अपेक्षा है कि वह अपने अपने दल में एक आचार संहिता बनाए, सदनों में अपने अपने चुने हुए प्रतिनिधियों को सदनों की गरिमा प्रतिष्ठा बनाने के लिए राजनीतिक दल आचार संहिता बने, क्योंकि किसी भी सदन की गरिमा उस सदन के माननीय प्रतिनिधि से है। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, বিহার বিধান পরিষদের চেয়ারম্যান অভেশ নারায়ণ সিং, বিহার বিধানসভার অধ্যক্ষ নন্দকিশোর যাদব, উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শ্রবণ কুমার। আজ বিহারের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের ভাষণ দিয়ে দুদিনের সম্মেলন শেষ হবে। এই সম্মেলনে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছেন। অনুষ্ঠানের ফাঁকে আকাশবাণীকে তিনি জানান, বিধানসভায় সরকার ও বিরোধীদের বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তার প্রেক্ষিতে আইনসভা বয়কট করা উচিত নয়। কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রক PM জনমন নিয়ে জেলা শাসকদের এক জাতীয় সম্মেলনের আয়োজন করছে। আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে ওই সম্মেলন অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রী জুয়েল ওরাম ও প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকি সম্মেলনে যোগ দেবেন। মূলত 6টি বিষয়ের উপর সম্মেলনে আলোচনা হবে। এর মধ্যে রয়েছে গ্রামীণ উন্নয়ন, আবাস ও রাস্তা, হোস্টেল, পানীয় জল সহ বিভিন্ন বিষয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপ দিতে জেলাগুলির সার্বিক উন্নয়ন এবং প্রান্তিক মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া সুনিশ্চিত করাই এই সম্মেলনের লক্ষ্য। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে তরুণী PGT চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। বিচারক অনির্বাণ দাস গতকাল এই সাজা ঘোষণা করেন। পাশাপাশি নির্যাতিতার পরিবারকে 17 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে রাজ্য সরকারকে। গত শনিবার এই মামলার শুনানিতে ভারতীয় ন্যায় সংহিতার 64 অর্থাৎ ধর্ষণ, 66 অর্থাৎ ধর্ষণের পর মৃত্যু এবং 103(1) অর্থাৎ খুনের ধারায় দোষী সাব্যস্ত করা হয় সঞ্জয়কে। গতকাল সব পক্ষের বক্তব্য শুনে চূড়ান্ত রায় ঘোষণা করেন বিচারক। সঞ্জয় অবশ্য তাকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করে খুন ও ধর্ষণের ঘটনায় সে জড়িত নয় বলে পুনরায় দাবি জানিয়েছে। নির্যাতিতার পরিবার এবং সরকার ও বিরোধী পক্ষ উভয়ই এই রায়ে হতাশা ব্যক্ত করেছে। ওই তরুণী চিকিৎসকের বাবা মা বলেছেন, মেয়ের নির্যাতন ও হত্যার ঘটনায় তারা কোনো রকম আর্থিক ক্ষতিপূরণ চান না বলে আদালতকে জানিয়েছেন। তারা চেয়েছিলেন ন্যায় বিচার। এদিকে আরজিকর নিয়ে আদালতের রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যাচ্ছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের এক্স হ্যান্ডেলে একথা জানিয়ে বলেছেন, আদালত নৃশংস এই ঘটনাকে বিরলের মধ্যে বিরলতম চিহ্নিত না করায় তিনি বিস্মিত। রাজ্য সরকার মনে করে এটি একটি বিরলতম অপরাধ, সেজন্য দোষী ব্যক্তির সর্বোচ্চ শাস্তি হওয়া প্রয়োজন। দেশের মজবুত অর্থনীতির ভবিষ্যতের ভিত্তি প্রস্তুত করতে কাঁচ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি ও ভূবিজ্ঞান মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন। এক্ষেত্রে দ্রুত উন্নয়নের লক্ষ্যে শিক্ষা জগৎ, গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং বেসরকারি সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানোর উপরেও জোর দিয়েছেন তিনি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গতকাল কলকাতায় CSIR সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটের 27তম ইন্টারন্যাশনাল কংগ্রেস অন গ্লাস সম্মেলনের উদ্বোধন করেন। আয়োজকদের সাধুবাদ জানিয়ে শ্রী সিং বলেন, এই শিল্পের সঙ্গে যুক্ত পূর্বাঞ্চলের মানুষ দীর্ঘ 4 দশক পরে এই সম্মেলনের সুযোগ পেয়েছেন, যেখানে কাঁচ ও সেরামিক শিল্পের সঙ্গে যুক্ত মানুষ এই ক্ষেত্রের অত্যাধুনিক প্রযুক্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে পারবেন। সেন্ট্রাল গ্লাস অ্যান্ড সেরামিক রিসার্চ ইনস্টিটিউটের অধিকর্তা অধ্যাপক বিক্রমজিৎ বসু সহ বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছত্তিশগড়ের গড়িয়াবান্ধ জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে এনকাউন্টারে 2 জন মাওবাদী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে 2 মাওবাদীর দেহ উদ্ধার করা হয়। একটি স্বয়ংক্রিয় রাইফেলও উদ্ধার করা হয়েছে। কোবরা ব্যাটালিয়নের এক জওয়ান এনকাউন্টারে আহত হয়েছেন, তাকে রায়পুরে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডভিয়া বলেছেন যে শ্রম বোর্ড শীঘ্রই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষায় আওতায় আনবে।
অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের জন্য প্রাতিষ্ঠানিকভাবে সামাজিক সুরক্ষার ব্যবস্থা নিয়ে নয়াদিল্লিতে দুদিনের আন্তর্জাতিক আলোচনাচক্রের উদ্বোধন করে একথা বলেন মন্ত্রী। তিনি জানান, ভারতে 70 থেকে 80 লক্ষ অসংগঠিত কর্মী রয়েছে এবং কোনো ধরনের বৈষম্য ছাড়াই কর্মীদের জন্য সামাজিক সুরক্ষা সরকারের অগ্রাধিকার। মন্ত্রী আরও জানান, প্রায় 60 কোটি মানুষ সরকারের স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের আওতায় রয়েছে এবং 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পান। মানুষ যাতে খাদ্যের অধিকার থেকে বঞ্চিত না হন সেজন্য প্রায় 5 কেজি খাদ্যশস্য সরবরাহ করা হয়। আকাশবাণী নিউজের সঙ্গে কথা বলার সময় শ্রম ও কর্মসংস্থান দফতরের সচিব সুমিতা দাওড়া ভারতের 60 কোটি কর্মী বাহিনীকে বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আনার সম্ভাবনার বিষয়ে জানিয়েছেন। এবার মহাকুম্ভের খবর। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ 2025-এর সময় সরকার অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সমগ্র মেলা অঞ্চলকে একটি বিস্তৃত অগ্নি নিরাপত্তা পরিকাঠামো দিয়ে সাজানো হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম রাষ্ট্রপতি হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন। সুইজারল্যান্ডের ডাভোসে গতকাল 55তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা শুরু হয়েছে। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আইনসভার মসৃণভাবে চালাতে সব রাজনৈতিক দলের কাছে আহ্বান জানিয়েছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হলো। এর পরের খবর শুনবেন সকাল 7:25 মিনিটে।